আমাদের সবার মনের গহীনে কেউ না কেউ ঠিক থাকে। যখন কেউ থাকে না, তখন কারোর না কারোর ছবি মনের ক্যানভাসে আঁকার চেষ্টা করি আমরা। তুলির এক একটা নতুন স্ট্রোকে আরো জীবন্ত করে তুলি জলছবিটাকে। ফুটিয়ে তুলতে চাই একটা মুখ। আমরা জানি ছবিটা একদিন ঠিক সম্পূর্ণ হবে। গ্যাপগুলো ভরাট হয়ে ফুটে উঠবে একটা মুখ। পদ্ম পাতায় তোমার আমার মিল একদিন হবে। শুনতে থাকুন অডিও হাটের বিশেষ গল্প পায়েল গুহর কলমে যদি বলো হ্যাঁ। প্রথম কলেজের দিনটা সত্যি মনে থাকার মতন হয়। তবে প্রথম দিনের কলেজের এক্সাইটমেন্ট, আনন্দ, এই সবগুলো ছাড়িয়ে যে সমস্যাটা কলেজে পা দিতেই প্রকট হয় তা হলো ক্লাসরুম খুঁজে বের করা। স্কুলের ছোট গণ্ডির বাইরে বেরিয়ে এত বড় ক্যাম্পাসে নিজের ডিপার্টমেন্টের ক্লাস খুঁজে বের করা মুখের কথা নয়। সকাল 10টা থেকে ক্লাস। রঞ্জিনী 10টার মধ্যে কলেজে ঢুকলেও ক্লাস খুঁজে পেয়ে যখন ক্লাসের দরজায় দাঁড়ালো তখন 10:15। বুকটা দুরু দুরু করছে তার। দরজা দিয়ে ক্লাসে উঁকি মারতে দেখতে পেল একটা লম্বা রিজু চেহারার একজন টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অফ হোয়াইট শার্ট গুঁজে পরা, ব্ল্যাক প্যান্ট, পুরো ফর্মাল লুকস। শুনে মনে হচ্ছে সবার সাথে আলাপ করছে। ও ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়ালো। মে আই কাম ইন স্যার? নো। থতমত খেয়ে যায় রঞ্জিনী। নো মানে? নো নো মানে? প্রফেসর ওর দিকে ঘুরে একবার ঘড়িতে চোখ বুলোলেন, তারপর বললেন, পাক্কা 16 মিনিট লেট। আমার ক্লাসে আমি ঢোকার পর আর কাউকে অ্যালাউ করি না। গট ইট? শেষ দুটি শব্দ গোটা ক্লাসের উদ্দেশ্যেই বলল সে। না মানে স্যার, আমার ওই ক্লাসটা খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সেটাই, আজ ক্লাস খুঁজতে দেরি হয়েছে, কাল বলবে কলেজের রাস্তা হারিয়ে ফেলেছি, পরশু জ্যামে আটকে গেছি। সরি, ফার্স্ট দিন বলে আমি কোনো রকম ফেভার করতে পারবো না। বেটার ইউ লিভ। কিন্তু দাঁড়িয়ে রইল রঞ্জিনী। রঞ্জিনীর বড্ড রাগ হচ্ছে। কি বাজে রে প্রফেসরটা। কড়া মানলাম, তা বলে প্রথম দিনে প্রথম ক্লাসটাই করতে দিল না। মন বলে কিছু নেই নাকি? হার্টলেস। রঞ্জিনী বাইরে গেল না। কোথায় যেত? কাউকে তো চেনেই না। তাই ঠায় দাঁড়িয়ে রইল একটা ঘন্টা। শুনতে পাচ্ছিল প্রফেসরের কণ্ঠস্বরটা। ঘন্টা পড়তেই বেরিয়ে এলেন তিনি। মাথা নিচু করে দাঁড়িয়ে রঞ্জিনী। ও চোখ না তুলেও বুঝতে পারল লম্বা চেহারার মানুষটা ওর দিকে তাকিয়ে। ও পাশ কাটিয়ে ক্লাসে ঢুকবে বলে পা বাড়িয়েছে এমন সময় ডাকলেন তিনি, তোমার নাম? রঞ্জিনী বিশ্বাস। বেশ, আমি রণদীপ লাহিড়ী। তোমরা আমার ক্লাস রোজ পাবে। পেপার 2টা আমি দেখছি। রঞ্জিনী মাথা নাড়াল। যাও, ক্লাসে যাও। রঞ্জিনী ক্লাসে ঢুকে যায়। রণদীপ ওর চলে যাওয়া অবধি দাঁড়িয়ে থেকে কমন রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। রঞ্জিনী ওর মনে একটা আলাদা ছাপ ফেলে গেছে। চলে যেতে বলার পরেও একটানা দাঁড়িয়ে থাকার জন্য নয়, অদ্ভুত একটা ব্যাপার রয়েছে মেয়েটার মধ্যে। গোলগাল মুখটা কি অদ্ভুত লালিত্যে মাখা। আকাশী নীল সাদা চুড়িদারে যেন ওই নীল আকাশটাই মাটিতে নেমে এসেছে। কলেজে এই 1.5 বছর পড়াচ্ছে, কম তো স্টুডেন্ট দেখল না। ওর চোখে মুখে এখনো সেই মাধ্যমিকের বাধ্য মেয়ে ছাপটা রয়ে গেছে। বুকের বাঁ দিকটায় একটা অন্যরকম অনুভূতি
টের পেল ও। ইতিহাস সাক্ষী রয়েছে এই অনুভূতি যে বড়ই সর্বনাশা। কলেজের প্রথম 1 মাস কেটে যায় সিলেবাস বুঝতে, নতুন বই খুঁজতে আর নতুন বন্ধুদের সাথে জুঝতে। কলেজটা রঞ্জিনীর মোটের উপর ভালোই লেগেছিল, শুধু পেপার 2 আর রণদীপ স্যারকে ছাড়া। এদিকে ক্লাসে সবাই রণদীপ স্যারের নামে পাগল। হিস্ট্রি ডিপার্টমেন্টের 4 জন টিচারের মধ্যে রণদীপ স্যার রীতিমতো ক্রাশ গোটা ক্লাসের কাছে। রণদীপ স্যারের ক্লাস কোনো মেয়ে মিস করে না। কোনোদিন যদি ব্ল্যাক শার্ট পরে স্যার আসেন, ব্যাস গোটা ক্লাসের সবগুলো মেয়ে ড্যাব টেপিয়ে তাকিয়ে থাকে স্যারের দিকে, শুধু রঞ্জিনী ছাড়া। যাকে নিয়ে গোটা ক্লাস পাগল, তার প্রতি রঞ্জিনীর ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ। আর তারপর বাকিটা খারাপ করেছেন স্যার নিজেই। ওই তো কলেজের 2য় দিন স্যার ক্লাসে ঢুকেই যেন সবার আগে ওকেই খুঁজছিল। দেখতে পেতেই বলে উঠলেন, আজ তাহলে ক্লাস খুঁজে পেতে অসুবিধা হয়নি? বেজায় রাগ হয়েছিল ওর। এমন অকারণ খোঁটা শোনানোর কোনো মানে হয়? আর তারপর থেকে চলছে রোজ কোনো না কোনো কারণে দাঁড় করিয়ে প্রশ্ন করা, পড়া ধরা ইত্যাদি ইত্যাদি। ক্লাসে আর কাউকে জিজ্ঞাসা না করলেও ওকে জিজ্ঞাসা করবেই, আর যদি না পারে তাহলেই হয়েছে। এই তো আজকে ক্লাসে পড়া বোঝাতে বোঝাতে প্রশ্ন ছুড়ে দিয়েছিল ওর দিকে। এই যে তুমি, ব্রোঞ্জ এজের একটা ভারতীয় উদাহরণ বলো তো। যথারীতি আকস্মিক প্রশ্ন ছুটে আসায় একটু হতচকিত হয়েই গিয়েছিল রঞ্জিনী। আর সত্যি বলতে প্রশ্নটার উত্তরটাও ও জানত না। মাথা নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে স্যার ওর দিকে এগিয়ে এলেন, বললেন, হাঁ করে তাকিয়ে থেকে পড়াশোনার অ্যাক্টিংটা তো ভালোই করতে পারো। না স্যার, আমি সত্যিই পড়া শুনছিলাম। শুনলে চুপচাপ দাঁড়িয়ে থাকতিস না। থতমত খেয়ে যায় রঞ্জিনী। স্যার কখন এর উত্তরটা বলল? সত্যিই শুনছিলাম স্যার। শাট আপ, শাট আপ। স্যার চলে যেতেই ক্লাসমেটদের জিজ্ঞেস করে রঞ্জিনী, এই দীপা, স্যার কি সত্যিই উত্তরটা পড়ানোর সময় বলেছে? আমি তো মন দিয়েই পড়া শুনছিলাম রে, খেয়াল করলাম না নাকি? মনেই পড়ছে না। ধুর, না, স্যার কিছু বলেনি। তাহলে যে স্যার বলল? স্যারের কি গোটা ক্লাসের সামনে হেনস্থা না করলে পেটের ভাত হজম হয় না? উফ, সবে 1 মাস হলো, গোটা 3টে বছর একে সহ্য করতে হবে। ভাবলেই ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে তার। মনে মনে ঠিক করে এর শোধ নেবেই। স্যার বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? কিন্তু সেটা যে সম্ভব নয় তা ও ভালো মতোই জানে। রণদীপের আঙুলটা তখন থেকেই রঞ্জিনীর নাম্বারের চারপাশ দিয়ে পাক খাচ্ছে। পিং করবে নাকি করবে না তা নিয়ে শুরু হয়েছে এক বিশাল দ্বন্দ্ব। এই 1 মাসে রণদীপ ভালোভাবেই বুঝেছে যে ওর সর্বনাশ হয়েছে ওই রঞ্জিনীর স্বচ্ছ ঝিলের মতো চোখে ডুবে। এই মুহূর্তে ওর ন্যাকা ন্যাকা মহৎ প্রেমিক মন বলছে, পাঠানা একটা মেসেজ। প্রফেসর সত্তা চোখ পাকিয়ে বলছে, ভুলে যাস না তুই একজন প্রফেসর, ও কিন্তু তোর স্টুডেন্ট, ব্যাপারটা কিন্তু ভালো দেখায় না। কি জ্বালা! প্রেমিক সত্তা জুলু জুলু চোখে চেয়ে রয়েছে, আর প্রফেসর সত্তা কটমট করে। শেষমেশ প্রেমিক মনটাকে দেখে মনটা ভিজল, তাই চ্যাট বক্সটা খুলে একটা পিং করেই দিল রণদীপ, তবে প্রফেসরি ঢঙে। কি রে, সকালে যে প্রশ্নটা করলাম তার উত্তর পেলি? রাত 10:30।
ডিনারটা সেরে সবে ফোন নিয়ে বসেছে রঞ্জিনী। বন্ধুদের গ্রুপে পরের দিনের প্ল্যানিং চলছে গালাগালি, গুলতানি। তার মধ্যে হঠাৎ একটা টিং করে আওয়াজ, নোটিফিকেশন জানাচ্ছে একটা মেসেজ এসেছে। ভ্রুতে ভাঁজ পড়ল, আর মেসেজটা সিন করতে মুডটাও গেল খিঁচড়ে। উত্তর দিল, হ্যাঁ, কি বলতো? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সেই তো গুগল দেখি উত্তরটা দিলি। প্রত্যেককেই কিছু না কিছু দেখে জ্ঞান অর্জন করতে হয় স্যার, হয় বই নয় গুগল। মন দিয়ে ক্লাস করে মাথা খাটিয়েও জানা যায়, অবশ্য মাথা খাটানোর মতো গ্রে ম্যাটারটা থাকলে। আমি মন দিয়েই ক্লাস করি। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পেলাম। সিন করে রেখে দিয়েছে দেখে রণদীপ টের পেল পেটের ভিতরটা কেমন যেন করছে। ইস, আর কি বলা যায়, আর কি বলবে? ভাবতে ভাবতে পাঠিয়ে দিল পরের মেসেজ, এখনো অন আছিস? এরপর দেরি করে ঘুমাবি, সকালে উঠতে আবার দেরি হয়ে যাবে, কালকে সকাল 10টা ক্লাসটা আবার মিস করবি, তারপর আবার দাঁড়িয়ে থাকবি ক্লাসের বাইরে। রণদীপ এই প্রথমবার বুঝল আসলেই আমাদের এই বয়স বেড়ে যাওয়া বা বড় হওয়াটা একটা খোলস। আসলে আমরা বড় হই না, আমাদের মধ্যে সেই 13 বছরের কিশোরটা 18 বছরের যুবকটা রয়েই যায়। সেই সত্য সত্য যৌবনে পা দেওয়ার সময় প্রথম প্রেমের অনুভূতি বুঝতে পারা ছেলে মানুষই আনন্দটা শুধু কোনো একটা বয়সে আটকে থাকে না। বয়স বাড়লেও সেই অনুভূতিগুলোর বদল হয় না। যদি হতো তবে আজ এই 28 বছর বয়সে এসে নিজের থেকে 10 বছরের ছোট মেয়েটির প্রেমে নির্লজ্জের মতো পড়তো না সে। আর আজ ক্লাসে ঢুকে মেয়েটিকে না দেখতে পেয়ে এমন ছটফটও করতো না। এই 3 মাসে অনেক বুঝিয়েছে রণদীপ নিজেকে, এটা ঠিক হচ্ছে না। মেয়েটা ছোট ওর থেকে, সর্বোপরি ও তো টিচার। সাথে সাথে মনও পাল্টা যুক্তি দেখিয়েছে। এর আগে কোনো টিচার স্টুডেন্টের সাথে প্রেম করেনি নাকি? 10 বছরের গ্যাপে কারোর রিলেশন হয়নি? প্রেমে আবার বয়স হয় নাকি? হ্যাঁ, পারিনি নিজেকে আটকাতে। অবশ্য প্রেম জিনিসটা কবেই বা মানুষের হাতে ছিল। কবি সত্যিই বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, ওই ফাঁদে পড়েই কাঁদার দশা। ওর ক্লাসে ঢুকেই প্রথম কাজ চক দিয়ে ব্ল্যাকবোর্ডে যে টপিক নিয়ে আলোচনা করবে তা লেখা। তারপর কাউকে দাঁড় করিয়ে আগের দিন যা যা পড়িয়েছিল তা জিজ্ঞেস করা। তারপর শুরু করে সেই দিনের পড়ানো। বেশিরভাগ দিন প্রথম দাঁড় করায় রঞ্জিনীকেই। আসল কথা হলো, ক্লাসে ঢুকে সবার আগে রঞ্জিনীকেই খোঁজেও। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আজ ওর 2 চোখ গোটা ক্লাসে রঞ্জিনীকে খুঁজে পায়নি। পাবে কি করে? আজ রঞ্জিনী আসেনি, আর সেটা বুঝতে পেরে ওর মনটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। যদিও পড়ানোতে কোনো রকম ফাঁকি দিল না, তবে অন্য দিনের মতো আজ লেকচারটা হলো না। ক্লাস শেষ করে ফিরছে কমন রুমে। এরপর কতগুলো ক্লাস, পাশের ক্লাস রয়েছে, ওদিকে 3rd ইয়ারকে ঔরঙ্গজেব পড়াতে হবে। এদিকে ওর মন তখন থেকে সব কিছুতেই একটা লব্জ আউড়ে চলেছে। ধুর, মনে হচ্ছে কি হবে ঔরঙ্গজেব পড়িয়ে। আচ্ছা, আমার মতো পরিস্থিতিতে পড়লে কি ঔরঙ্গজেব যমুনা পাড়ে মনমরা হয়ে বসে থাকতো? তৎক্ষণাৎ ওর প্রফেসরি সত্তা ধমক দিয়ে উঠল, কি সব ভাবছিস? চলতে চলতেই থমকে যায় রণদীপ। স্বগতোক্তি করে, সত্যি তো, কি সব ভাবছি? মাথাটা ঝাঁকায়ও।
যেন এই অবাঞ্ছিত ভাবনাগুলোকে তাড়িয়ে দিতে চাইছে। তারপর সামনে চোখ ফেলতেই আবার থমকে গেল। এ কি দেখছে? এ কি দেখছে সে? হলুদ চুড়িদার পরে খোঁপা বাঁধা ওই মেয়েটা কে? রঞ্জিনী না? হ্যাঁ, এগিয়ে আসছে সে। ঝিলের মতো চোখটায় ব্যস্ততা, গোলাপি ঠোঁটটা কামড়ে এগিয়ে আসছে। উফ, মনটা নেচে উঠল ওর এমন ব্যবহারে। ওর প্রফেসর সত্তাটি ধিক্কার করলেও ও পাত্তা দিল না, উল্টে হ্যাংলার মতো এগিয়ে গেল সেদিকে। রঞ্জিনীর মনে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত, মানে কেমন একটা নরম তুলোর মতো কিছু যেন ভেসে বেড়াচ্ছে মন জুড়ে। পাশ থেকে দীপা বলল, আরে প্রিয় স্টুডেন্ট বলে কথা, ব্যাপার স্যাপারই আলাদা। তোর জন্য স্যার নিজের রুলস বদলে দিল। গোটা ডিপার্টমেন্টে রণদীপ স্যারের প্রিয় স্টুডেন্ট বলে রঞ্জিনীর বদনাম হয়েছে। অ্যাটলিস্ট রঞ্জিনীর কাছে ওটা বদনাম। অন্যদিন বন্ধুদের মুখে ওটা শুনলেই খোঁচে যেত ও, কিন্তু আজ যেন শুনতেও পেল না। ওর মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কেসটা কি হলো? গতকাল রঞ্জিনীর প্রথম ক্লাসটা মিস যায়। সেকেন্ড ক্লাসের জন্য যখন নিজের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় দেখা রণদীপ স্যারের সাথে। রণদীপ নিজেই ওর সামনে যায়। কি রে, ফার্স্ট ক্লাসে আসলি না যে? রঞ্জিনী কোনো রকম ভনিতা না করে বলেছিল, আজ কলেজে ঢুকতে একটু দেরি হয়ে গেছিল, তবে আমি চলে যেতেই পারতাম, কিন্তু কলেজ গেটে যখন নামি তখন 9:58 বাজে। ক্লাসে যেতে পাক্কা 7 মিনিট লাগবে, আর আপনি তো ততক্ষণে চলে যাবেন, আবার ঢুকতে দেবেন না। তাই আমি আর নিজে থেকেই গেলাম না। সকাল সকাল না, একদম কথা শুনতে ইচ্ছে করলো না স্যার। আর আজ স্যার ক্লাসে ঢুকেই সবার আগে বললেন, আচ্ছা শোনো, আজ থেকে তোমরা যদি 5 মিনিট লেটও করো তবুও ক্লাসে ঢুকতে পারবে, তবে 10:15 পর কেউ এলে আর তাকে ঢুকতে দেওয়া হবে না। আসলে আমি চাই না আমার কড়াকড়ির জন্য তোমাদের ক্লাসটা মিস হোক, আর তোমাদের অ্যাটেন্ডেন্সও কমছে আর পড়াটাও পিছিয়ে পড়ছে। আর তোমরা তো জানোই যে অ্যাটেন্ডেন্সের উপর নাম্বার রয়েছে। এই যে রঞ্জিনী, এইটুকু বলে রঞ্জিনীর দিকে তাকিয়ে বলেছিল, এরপর থেকে যেন আর অ্যাবসেন্ট না দেখি। সব ঠিক ছিল। রঞ্জিনী স্যারের মুখের দিকেই তাকিয়েছিল। ও খেয়াল করে রণদীপ যখন ওর মুখের দিকে চেয়েছিল, ওর চোখে কিছু একটা ছিল। এই জানিস, আমার না মনে হয় স্যার তোর প্রেমে পড়েছে। এই কি বাজে বকছিস? আহা, তুই নিজেই ভেবে দেখ না, স্যার তোকে ক্যাফেতে যেতে বললো কেন? একটা খাতারই তো ব্যাপার, বেরোনোর আগে দিয়ে যাওয়ার কথাও তো বলতে পারতো। কোথায়, আমাদের তো কখনো ডাকেনি। কথাটা যে ও নিজেও ভাবেনি তা নয়, আর যে ঘটনাটা ঘটেছে সেটাও খুব অদ্ভুত। 5টা মাস কেটে গিয়েছে চোখের নিমেষে। সামনের মাসে সেমেস্টার, আর এই সময়টায় শুরু হয় যত রাজ্যের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের অত্যাচার। গত সপ্তাহে রণদ্বীপে নেওয়া ইন্টারনালের খাতা আজ হাতে পায়ে ওরা। ও পেয়েছে 12। প্রথমেই মনটা খুব খারাপ হয়। খুব ভালো প্রিপারেশন নিয়ে এসেছিল সে, তবুও নাম্বার কম। এদিকে সবাই 15, 16, 18। ক্লাস শেষ হবার পর মন মরা হই খাতাটা উল্টে পাল্টে দেখতে গিয়ে চোখে পড়ল আসল গেরো। নম্বর ঠিকঠাকই পেয়েছে ও, কিন্তু সব প্রশ্নের নাম্বার অ্যাড করা হয়নি। প্রচণ্ড রাগ হয় ওর।
ক্লাসে আরও কয়েকজনকে ব্যাপারটা বলল। দেখল কারুর সাথেই এমনটা হয়নি। তবে কি এটা ইন্টেনশনালি করা? ব্যাস হনহনিয়ে ছুটল কমন রুমে। পারমিশন নিয়ে কমন রুমে ঢুকে রণদীপের চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো। এসব কি স্যার? যতটা সম্ভব গলাটা নামানো যায় ততটাই নামিয়ে কথাটা বলল, তবে এমন ভাবেই বলল যাতে ওর কথার উষ্ণতা রণদীপ বুঝতে পারে। কি হয়েছে? আপনি সব নম্বর যোগ করেননি, ভালো করে দেখুন। রণদীপ অবাক চোখে ওর দিকে তাকায়। তার পরক্ষণেই খাতাটা হাতে ধরার জন্য হাতটা বাড়িয়েও দিল না, হাত গুটিয়ে নিল। আচ্ছা, এক কাজ কর, বিকেলে কলেজের পর আমি ওই উল্টো ফুটের ক্যাফেটায় যাই, তুই আসিস ওখানে, দেখে নেব। এখন তো দেখতেই পাচ্ছিস সামনে কত খাতা অলরেডি। ওকে? সামনের ছড়ানো খাতাগুলোকে দেখিয়ে বলল সে। রঞ্জিনী কথা বাড়ায় না। তখন বেরিয়ে এলেও খচখচানি রয়ে যায়। সত্যি তো, ক্যাফেতে কেন? হেডফোনে গান বেজে চলেছে। সামনে ছড়ানো অ্যাসাইনমেন্টের খাতা। বাইরে বৃষ্টি নেমেছে। স্কুল কলেজ লাইফে কখনো প্রেমে পড়েনি কারোরও। টুকটাক চাপ কারোর কারোর উপর থাকলেও ওইটুকুই। ওসব কলেজেই শেষ হয়েছে। কিন্তু জীবনে এই প্রথমবার ও বুঝতে পারছে ও প্রেমে পড়েছে। একজোড়া কাজল টানা দীঘল চোখ, ওই ছোট ঠোঁট ফুলানো মুখটা পাগল করেই ছাড়ল। শেষমেশ রণদীপ লাহিড়ী নিজের স্টুডেন্টের কাছেই কাবু হলো। পাশ থেকে একটা কণ্ঠস্বরে চমক ভাঙল। কি ভাবছিস? ওর কালেক শুভময় ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মাথা নাড়ালো। কিছু তো হয়েছে তো। আর কেন জানি মনে হচ্ছে কেসটা যেটাই হয়েছে সেটা পুরো জন্ডিস কেস। তা কলেজের হার্ট থ্রবের হার্ট কার কাছে গেল শুনি? দাঁড়া, ব্রেকিং নিউজ করতে হবে তো। তারপর কলেজে ছুটির একটা ব্যবস্থাও তো করতে হবে, কারণ এই খবর পেলে যে পরিমাণ ফিমেল স্টুডেন্টদের মন ভাঙবে তাদের জন্য নীরবতা পালন করতে হবে না? বল, কেসটা কি? মানে মানে তুই না ঠিকই আন্দাজ করেছিস। আরে বাহ, তা মেয়েটিকে রঞ্জিনী নয় তো? চমকে ওঠে রণদীপ। ও কি এতটাই হ্যাংলামো করে ফেলেছে যে সবার চোখে পড়েছে? তুই মানে কি করে? সাইকোলজি পড়াই মশাই। মনের কথা বুঝবো না তা কি হয়? তা সমস্যা কোথায় বলেছিস, নাকি বলাটাই আসল সমস্যা? যুগে যুগে সব প্রেমিকদের তো এই একটাই সমস্যা ভাই। তার উপর যদি প্রেমিকা প্রেমিকের কলেজের স্টুডেন্ট হয় আর 10 বছরের ছোট হয়, বলতে ইতস্তত হবেই, তাই তো? দেখ ভাই, প্রেমে না বয়স দেখলে চলে না। আরে বলে দে তো। বলবো বলেই তো ভাবছি। বলে ফেল। বেস্ট অফ লাক। আর বলা, 2 সপ্তাহ ধরে তো বলবো করেই প্ল্যান করছি। একটা করে প্ল্যান করছি আর একটা করে ক্যান্সেল করছি। একবার ভাবছি মেসেজে বলবো, আর একবার ভাবছি সামনাসামনি বলবো। বললে যদি না করে দেয় তখন?
ঘর জুড়ে নেশা তোর সুরে আজ খুঁজেছি তোমার তুমি ক্যাফেতে লো ভলিউমে গানটা বেজে চলেছে, আর রণদীপ আপাতত এই দোনমনোতেই 2টো কোল্ড কফি অর্ডার দিয়ে দিল। একজনকে 2টো কফি অর্ডার দিতে দেখে ড্যাপডেপিয়ে তাকাতে তাকাতে গেল ওয়েটার। সেদিকে হুঁশ নেই। টেবিলে বসে হাত কচলাচ্ছে রণদীপ। পেট গুড়গুড় করছে ওর। কথাটা ও নিজে কিভাবে বলবে? কাঁচের দরজা ঠেলে ঢুকলো রঞ্জিনী। বুকটা ওর দুরু দুরু করছে। মনে মনে সেই একটাই প্রশ্ন ঘুরছে। বাইরে দীপাকে দাঁড় করিয়ে রেখে এসেছে। ঢুকে রণদীপকে দেখতে পেয়ে ও টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। বসো। রণদীপ সামনের চেয়ারটা দেখিয়ে বলল। রঞ্জিনী বসে ব্যাগ থেকে খাতাটা বের করে রণদীপকে দিল। স্যার, আরও 5 নম্বর আপনি কাউন্ট করেননি। টোটাল নম্বর আমার বাড়বে স্যার। রণদীপ লক্ষ্য করে রঞ্জিনী আড়ষ্ট হয়ে রয়েছে। ও রঞ্জিনীর হাত থেকে খাতাটা নিয়ে পকেট থেকে লাল পেনটা বার করে। খাতার উপরে টোটালের জায়গাটায় +5 অ্যাড করে দিল। তারপর খাতাটা ওকে ফেরত দেওয়ার সময় ওয়েটার 2টো কফি দিয়ে যায়। রণদীপ একটা ওকে এগিয়ে দিয়ে বলল, নে, না স্যার, আমি বাড়ি যাব। এটা অ্যাটলিস্ট খেয়ে যা। না স্যার, বাইরে দীপা দাঁড়িয়ে আছে, আমি এখন উঠি। বলেই উঠে দাঁড়ায় ও। ঘুরে এগোতে গিয়েও থেমে গেল একটা কথা মনে পড়তে। স্যার, আপনি মনে করে মার্কশিটটায় আমার নাম্বারটা অ্যাড করে দেবেন কিন্তু। আমি কি বাড়ি গিয়ে আপনাকে আরেকবার পিং করে দেব? লাগবে না, নাম্বার লেখা আছে। মানে? মানে তুই যে 17 পেয়েছিস তা আমি জানি, লিখেই রেখেছি, অত চিন্তা করিস না। তুই একটু বস না, কথা আছে। মানে আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? সবসময় আমাকে এরকম হ্যারাস করার মানেটা কি স্যার? আজ আমি সিরিয়াসলি জানতে চাই। এই রে, ভাগ্যিস এই মুহূর্তে ক্যাফেটা ফাঁকা, তাও ওয়েটার দুজন ওদের দিকেই তাকিয়ে রয়েছে। রঞ্জিনী, একটু আস্তে, সবাই তাকাচ্ছে। আমি আসলে তোকে এখানে আনার জন্য এটা করেছি। তোকে একটা কথা বলতে চাই। কি এমন কথা স্যার? আই লাভ ইউ। বিশ্বাস কর, আমি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না যদি তোকে না দেখতাম। এতগুলো মাস শুধু কথাটা মনের মধ্যে পুষে রেখেছি, কিন্তু আজকে আমি আর পারলাম না, আর পারছিলাম না। সত্যি বলছি, আমি তোকে সত্যিই ভালোবেসে ফেলেছি। বিশ্বাস কর, আমি তোকে সত্যিই ভালোবেসে ফেলেছি। ওই শশাঙ্ক আর ঔরঙ্গজেবের দিব্যি। আমি তোকে চাই, আমি তোকে চাই। থ হয়ে দাঁড়িয়ে রইল রঞ্জিনী। এ কি কাণ্ড! সব পণ্ড, এ ব্রহ্মাণ্ড সব কাঁপছে কেন চারপাশে? রঞ্জিনী টের পেল ওর বুকটাও কাঁপছে। কি বলল রণদীপ স্যার? আর এক মুহূর্ত নয়, পিছন ফিরে এক দৌড়ে বেরিয়ে গেল রঞ্জিনী। পড়ে রইল 2টো কোল্ড কফি আর রণদীপ। কখনো কখনো জীবনে কিছু কাজ করার পর কাজটার ফলাফল বোঝা যায় না। সময় এগিয়েছে 1টা বছর, 2টো সেমিস্টার কমপ্লিট, 3rd সেমিস্টারের লম্বা সিলেবাস। পড়ার আর পড়ানোর দুটোরই চাপ বেড়েছে। আজ সেকেন্ড প্রফেসর আসেননি দেখে 2টো ঘন্টায় নিজের 2টো ক্লাস পরপর নিয়ে নিয়েছে রণদীপ। এই মাঝের কয়েক মাস খুব স্বাভাবিকভাবেই কেটেছে। ওই দিনের পর
রণদীপ আর কোনো হঠকারিতা করেনি, কিন্তু সব কিছুরই তো একটা ফলাফল জানতে চায় মানুষ। ও নিজেও জানতে চায় ওর উত্তরটা। রোজ ক্লাসে ঢুকে রঞ্জিনীকে দেখলেই এই কথাগুলো মনে পড়ে তার। ঘড়িতে এখন 5টা বাজে। দিনের শেষের ক্লাস করার পর স্টুডেন্টরা যেমন ক্লান্ত থাকে, প্রফেসররাও। তার উপর 2 ঘন্টার ক্লাস, আরো বেশি ক্লান্তি ঘিরে ধরেছে। কমন রুম থেকে নিজের ব্যাগটা নিয়ে সেই কফি শপটায় ঢুকলো ও। আজও ঢিমে সুরে বাজছে একটা গান। কফি অর্ডার দিয়ে ফোনটা খুলে বসলো। কিছুক্ষণ পর ওয়েটার এসে একটা কফি দিয়ে যায়। কফিটায় চুমুক দিতে যাবে, থমকে যায়। কফিটার উপর লেখা ইয়েস। পাশে 3টে লাভ ক্রিম দিয়ে লেখা। কেমন একটা খটকা লাগে রণদীপের। মাথাটা তুলে ওয়েটারটিকে আবার ডাকে। এটা কি? হ্যাঁ, কেন স্যার? আই মিন, আমাদের এখানে তো কফির ওপর ডিজাইন করেই দেওয়া হয় স্যার। সে জানি, কিন্তু এরকম তো থাকে না। মানে একজন এগিয়ে এলো। রণদীপ তাকে চেনে। এই তো এই ক্যাফের মালিক। এর আরো একটা পরিচয় আছে। কিরকম একটা দাদা হয় জানি রঞ্জিনীর। আসলে আমার বোন এটা করেছে। ওই দেখুন 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 পালালো, ওর কথা বলতে এলাম বলে। রণদীপ দরজার দিকে তাকাতে ও নিজে তরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রঞ্জিনী! ও ছুটে বাইরে যায়। এই দাঁড়া, এটার মানে কি রঞ্জিনী? রঞ্জিনীর হাত টেনে ধরেছে। কেন? তোমার উত্তরটা দেওয়া উচিত হয়নি বুঝি? সত্যি তুই? বলছিলাম, কলেজটা কিন্তু সামনে। হাতটা ছেড়ে সরে দাঁড়ায় রণদীপ। তা দেখে হেসে রঞ্জিনী বলে, এই যে স্যার, এবার ক্যাফেটা একটু বদলান, তাহলে আমিও আপনার সাথে একটু কোল্ড কফি খেতে পারি। এর মধ্যে হাত দেখিয়ে টোটো থামিয়েছে। দাদা, কথাটা বলেই উঠে বসে তাতে। চলুন, কালীবাড়ি রোড। রণদীপকে পিছনে ফেলে এগিয়ে যায় ও। মনের মধ্যে ভেসে উঠতে থাকে বিগত 1.5 বছরের ঘটনা পরম্পরা। সেই প্রথম দিন ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে যখন ওই মানুষটাকে দেখেছিল, সেদিনই বুকে একটা ধাক্কা টের পেয়েছিল। গোটা ক্লাসের সবাই যেখানে তার অ্যাটেনশনের জন্য হাপিত্তেশ করত, সেখানে ফোকটে নিজে তার থেকে অ্যাটেনশন পেতে ভালোই লাগতো বই কি। একটা সময়ের পর একটা অদ্ভুত অধিকার বোধ কাজ করত মনের মধ্যে। রণদীপ যা কিছু বলুক তা সবটাই যেন অলিখিত অধিকারের মধ্যেই পড়ত। আর রণদীপের উপর রাগ দেখানোটাও যেন ওর অধিকারই ছিল। কবে যেন মনে মনে রণদীপ স্যারটা শুধু রণদীপ হয়ে গেল বুঝতেও পারেনি, চায়ওনি। বুঝলো সেদিন। তবু এতদিন পর উত্তর দিল রণদীপকে। রণদীপকে তো কবেই উত্তর দিতে চেয়েছিল, তবে এই মাঝের সময়টুকু ছিল শাস্তি ওই অকারণ হেনস্থাগুলোর। বলেছিল না, শোধ নেবই। নিজের মনে হেসে উঠল। অপরদিকে রণদীপ ফিরে এসে কফিটার উপর লেখাটার দিকে চেয়ে রয়েছে। এসব সত্যি? রঞ্জিনী সত্যি? তুমি দাওনি যে সারা মন দেশে হারা, তোমার ঠিকানা এত
শুনছিলেন পায়েল গুহর কলমে যদি বলো হ্যাঁ। যার কথা প্রথমেই বলতে হয় তিনি হলেন দিগন্তিকা চৌধুরী, যাকে আপনারা রঞ্জিনীর ভূমিকায় শুনলেন। অন্যান্য চরিত্রে রক্তিম, দেবনীল, সৌরভ ধনী সাহা, নীল, অভিজিৎ আর আমি বৈশালী। প্রচ্ছদ অঙ্কনে শুভম ও তোমারই আবেশ গানের কভার করেছে ঋদ্ধা। লেখিকা পায়েল গুহর কাছে আমাদের অডিও হাট টিম আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের গল্পটা করতে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।